মাদ্রাসা শিক্ষক দ্বারা ৯ বছরের শিশু ধর্ষণ পরবর্তী অন্তঃসত্ত্বা ডিএনএ রিপোর্টে ধর্ষক এই মাদ্রাসা শিক্ষকের পরিচয় শনাক্ত। রুহানি দোস্ত ফেসে যাওয়ায় দুশ্চিন্তায় সালমান মুক্তাদির। ধরা পড়ার পর আল্লাহর কসম করে কি বলেছিল সেই মাদ্রাসা শিক্ষক সাগর? মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে, আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাইগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। ভেবে দেখেছেন এই সেই মোল্লা মুন্সি যারা ইসলাম শেখানোর নাম করে আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে বলে যেন আপনি আপনার সন্তানের সাথে ডাইরেক্ট জান্নাতে যেতে পারেন, এবং সেই মাদ্রাসায় শিশুদেরকে ধর্ষণ করে, ধর্ষণ পরবর্তী ধরা পড়ার পরে স্বয়ং আল্লাহর নামে কসম করে সেই অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ ধর্মই এদের পুঁজি, ধর্মই এদের নিত্য নৈমিত্তিক ব্যবসার একমাত্র সম্বল, এবং আপনারা এই যে সাধারণ মুসলমানরা প্রতিনিয়ত এদের দ্বারা বোকা বনে যাচ্ছেন। ঘটনাটি আপনাদেরকে বিস্তারিত খুলে বলছি। ২০২৫ সালের নভেম্বরে নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামের হজরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসায় পড়াশোনা করা ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসে গাইনি বিশেষজ্ঞ ডক্টর সায়মা আক্তারের মাধ্যমে। ২০২৬ সালের ৩০ এপ্রিল শিশুটিকে তার মা মদনের স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে ডক্টর সায়মা আক্তারের কাছে নিয়ে গেলে পরীক্ষা করে তিনি জানতে পারেন শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। শিশুটির কাছ থেকে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানার পর বিষয়টি গণমাধ্যমে নিয়ে আসা হয়, এবং এই ডক্টর সায়মা আক্তারকে আন্তরিকভাবে ধন্যবাদ। তার এই যে বলিষ্ঠ ভূমিকার কারণেই আমরা এই মনস্টারকে ধরতে পেরেছি, এবং নিশ্চয়ই আদালতে তার সাজা হবে। এই ঘটনার পর ২৩ এপ্রিল শিশুটির মা মদন থানায় আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ৬ মে ময়মনসিংহের গৌরপুরে আরেক জামায়াত নেতার শেল্টারে থেকে এ মোল্লা বিভিন্নভাবে ভিডিও বানিয়ে যাচ্ছিল। তার আত্মপক্ষ সমর্থনের নামে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালিয়ে যায়। সেখান থেকে র্যাব তাকে অর্থাৎ আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করে। ৭ মে আদালতে তাকে ৩ দিনের রিমান্ডের আবেদন করা হয় এবং আদালত তাকে রিমান্ড মঞ্জুর করে, এবং ১০ মে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর পাশাপাশি তার ডিএনএ পরীক্ষার অনুমতিও দেওয়া হয়। ১২ মে শিশুটিকে নিরাপত্তার জন্য সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়, এবং ১৭ মে সিআইডি অভিযুক্তের ডিএনএ নমুনা সংগ্রহ করে, অর্থাৎ এই মোল্লা আমানুল্লাহ সাগরের ডিএনএ নমুনা সংগ্রহ করে। এরপর ২রা জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। আমরা সবাই শঙ্কিত ছিলাম ৯ বছরের একটি শিশুর পেটে বাচ্চা, এবং সেটি প্রসব করতে পারবে কিনা। মা এবং সন্তান উভয়ের মৃত্যুর প্রবল সম্ভাবনা ছিল, এটি কিন্তু ডক্টর সায়মা আমাদেরকে জানিয়েছিলেন, গাইনি বিশেষজ্ঞ। তো ৯ জুলাই নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য পুলিশ আদালতে আবেদন করে, এবং ২৮ জুলাই আদালতের নির্দেশে নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। সবশেষ গতকাল ২৪শে আগস্ট ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হলে দেখা যায় ডিএনএর সঙ্গে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরের ডিএনএর মিল রয়েছে, অর্থাৎ ডিএনএ পরীক্ষায় তিনি নবজাতকের জৈবিক বাবা হিসেবে শনাক্ত হয়েছেন। একই সাথে ৯ বছরের এই শিশুটিকে ধর্ষণ করার ঘটনাটি কিন্তু প্রমাণিত।
তো এই আমানুল্লাহ আমানদের মতো, আমানুল্লাহ সাগরদের মতো ধর্ষক মোল্লা মৌলভীর ধর্ষণ কাণ্ড, অপরাধ গোপন করার জন্য যেরকম মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি সামনে এগিয়ে আসে পাছে ইসলামের বদনাম হবে এই দোহাই দিয়ে, তেমনি সমাজে থাকা কিছু সুটেড বুটেড লোকও কিন্তু এদের চিন্তার, অর্থাৎ এদের মতোই ধর্ষক। তাই নিজের চরিত্র অর্থাৎ এলিটদের চরিত্র যেন সামনে না আসে, তাই সালমান মুক্তাদিরদের মতো ইনফ্লুয়েন্সাররা ধর্ষণ কাণ্ডকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। এই ঘটনা যখন বাংলাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করে, তখন কিন্তু বাংলাদেশের বেশ কিছু কারি, হাফেজ, মাওলানারা ইসলামের বিরুদ্ধে অপবাদ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে খাটো করার জন্য ইহুদি নাসারার চক্রান্ত বলে চর্বিত চর্বণ তারা যেভাবে জাবর কাটে, সেই জাবর কাটছিল। এই জাবর কাটায় সাহায্যকারী হিসেবে ওই যে উদ্ধারকারী জাহাজ রুস্তুমের মতো করে সামনে এলো সালমান মুক্তাদির। সে তার ফেসবুকে ইংরেজিতে লিখল, দ্য এন্টায়ার নেশন ইনক্লুডিং মি ওয়ার রেডি টু ডু দ্য ওয়ার্স্ট টু সাচ আ মনস্টার আনটিল টুডে ইনভেস্টিগেশন রিপোর্টস অ্যান্ড ডিএনএ কনফার্মড the man accused and humiliated all over the internet was not the criminal. was not the criminal. তার ব্যক্তিগত ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করেছে যে ইট ওয়াজ ইনস্টেড দ্য গার্লস ওন গ্র্যান্ডফাদার। অর্থ দাঁড়ায় যে এই কাজটি ওই মোল্লা করেনি, করলে তারা এই করতো সেই করতো, কিন্তু এই ঘটনা ঘটিয়েছে ভিকটিমের আপন নানা। চিন্তা করেছেন, একজনের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিম ব্লেমিং শুধু নয়, মানে যদি শিশুটি 9 বছরের না হয়ে 18 বছরের হতো, প্রাপ্তবয়স্ক হতো, তাহলে বলতো তার চরিত্রের সমস্যা, পর্দা করে নাই, জিন্স পরেছে, হ্যাঁ, মানে একজন পুরুষ নিয়ন্ত্রক সাথে নিয়ে যায় না, গায়ের মারহাম ছিল, মানে ছিল না, এইসব কথাবার্তা বলে এই অন্যায়ের বৈধতা দেওয়ার চেষ্টা করতো। যেহেতু এটি ইন্টারনেটে চলে এসেছে, যেহেতু শিশুটি মানে মেয়েটি শিশু, এবং যেহেতু ঘটনাটি মাদ্রাসায় ঘটেছে, তাই দায় কারোর উপর চাপাইতে হবে, স্বয়ং নানার উপরে চাপিয়ে দিল। শুধু তাই নয়, এই সালমান মুক্তাদির শরিয়া চায়। শরিয়া বোঝেন তো? সালমান মুক্তাদিরদের ব্যক্তিগত জীবন কেমন আমরা জানি। অসংখ্য ইন্টারভিউতে বলেছে যে সে বিভিন্ন নারীর সাথে সঙ্গমে খুব আনন্দ পায় এবং এটা নিয়ে সে খুব প্রাউড ফিল করে। তার শিল্পচর্চার নামে সমাজে যে অশ্লীলতা ছড়ায়, সেই বিষয়ে আপনারা তো নিশ্চয়ই জানেন। আমি কোনো শিল্পের বিচারক নই, আমি বলবো না এটা শ্লীল, এটা অশ্লীল, কিন্তু তারা কি বানায়, কি বলে, কি করে, পেশা কি, নেশা কি, তাও আপনারা জানেন। তো এই ধরনের লোকজন শরিয়া চাওয়া মানে কত বড় হিপোক্রিসি, বুঝতে পারছেন? এরা কত বড় বড় এক একটা হিপোক্রিট। শরিয়া কায়েম হলে এদের মানে ইলেকট্রিক পোলের সাথে বেঁধে টরাস টরাস করে যে দেবে, সেটা কি তারা জানে না? জানে, কিন্তু ধর্ম ব্যবসা করতে হবে। এই ধরনের সো কল্ড শিল্পীরাই কিন্তু শিল্পচর্চা থেকে টাকা পয়সা রোজগার করে যখন যৌবন এবং জীবিকা শেষ হয়ে আসে, ফুরিয়ে আসে, তখন এসে ইসলাম করে, হজে যায়, নামাজ পড়ে এবং বলে আগে হারামের পথে ছিলাম, এখন হালালের পথে চলে এসেছি। সমগ্র শিল্প গোষ্ঠীকে তারা অপমান করে। ভাবটা এমন যে তারা যখন হজে যাবে তখনই তারা পবিত্র, তখনই শিল্পচর্চা খারাপ, এর আগে যত যা কিছু করবে সব হালাল, সব বৈধ। তো এই হিপোক্রিটদের নিয়ে আমরা কিন্তু বেশ হতাশ হই। সমগ্র শিল্প কর্মের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের নিয়ে হতাশ হই। আমরা মনে করি যে এই দেশে বোধহয় আর আসার কোনো আলো নেই। কিন্তু এই অন্ধকারের মধ্যেও কিছু কিছু মানুষ রয়েছেন যাদের শির দ্বারা সোজা। পাশা মেহজাবিন পূর্ণি, এই শিল্পীকে নিশ্চয়ই আপনারা চেনেন। আমি খুব অবাক হই তার বয়স উইকিপিডিয়া যা আছে দেখে, এবং তার চিন্তা চেতনার যে প্রকাশ, একের পর এক ভিডিও তিনি সামাজিক বিভিন্ন অসঙ্গতি নিয়ে আপলোড করেছেন। সালমানের এই হিপোক্রিসির পরে তিনি কিন্তু মুখ খুলেছিলেন। সালমানের নাম মুখে না নিয়েও ইনডিরেক্টলি বলেছিলেন কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যখন শরিয়া চায়, মানে তিনি হতাশা ব্যক্ত করেছিলেন। চলুন আমরা সেই ভিডিওর কিছু অংশ দেখে নিই। কেউ শূকর খায় না, কেউ গরু খায় না, কিন্তু নারী মাংস সবার পছন্দ। আজকাল তো দেখছি শিশু মাংসের দাম আরো অনেক বেশি, তা সে ছেলে হোক কি মেয়ে। এই দেশে মলেস্টারদের ফুলের মালা দিয়ে বরণ করে বুকে কোরআন গুজে জেল থেকে ছাড়িয়ে আনা হয়। কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া ইনফ্লুয়েন্সার আজকাল
শরিয়া আইন চাই এই দেশে, যার পুরো লাইফ শরিয়া আইনের সাথে সাংঘর্ষিক, টোটালি কন্ট্রাডিক্টরি। সালমান মুক্তাদিরদের যদি মান সম্মান লাজ লজ্জা বলে কিছু থাকতো, তাহলে এই বক্তব্যের পরে তার পক্ষ থেকে নিজেকে আমি ওই ব্যক্তি, আমি কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আমি হিপোক্রিট, আমি শরিয়া চাই, এইসব বলে আত্মপক্ষ সমর্থন না করে সরাসরি ক্ষমা চাওয়া উচিত ছিল। কিন্তু এরা নির্লজ্জ, এরা কোনোভাবেই চক্ষু লজ্জা রাখে না। যদি রাখতো আজকের দিন পর্যন্ত তার কোনো অ্যাপোলজি পাবেন না, কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে সমগ্র বাংলাদেশ তাকে নিয়ে ট্রল করছে। কিরে, তোর রুহানি পিতা, রুহানি বন্ধু ধর্ষণ করে পরবর্তীতে ডিএনএ টেস্ট দ্বারা প্রমাণিত হয়েছে যে সে ধর্ষক, এখন তুই কোথায়? এরকম কিন্তু অনেকেই মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত তাকে নিয়ে সংবাদ করছে। তার লাজ লজ্জা থাকলে এইসব বিষয়ে আসলে এত দূর গড়াতে দিত না। তো পূর্ণির এই ভিডিওর পর সালমান মুক্তাদির অনুতপ্ত তো হয়নি, বরং ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। পূর্ণিকে নিয়ে ট্রল করার চেষ্টা করেছে এবং তার যে রুহানি সন্তান যেগুলো আছে, মরিদান যেগুলো রয়েছে, তার মতো মিসোজিনিস্ট, তার মতো পটেনশিয়াল রেপিস্ট, এগুলো সব কিন্তু একত্রিত হয়ে পূর্ণিকে অ্যাটাক করেছে যে সেজেগুজে কেন এসেছেন। সালমান বলেছে যে পূর্ণি খুবই ইমোশনাল হয়ে গেছে, এই ঘটনা নিতে পারেনি ঠিকমতো, তাই এভাবে রিয়্যাক্ট করেছে। মানে ভাবটা এমন যে ওরা ব্যাডা, সমাজের সব কিছু ওরাই নির্ধারণ করবে, ওরাই সব কিছু জানে। দে কনসিডার দেমসেলভস এলিট মেম্বার্স অফ সোসাইটি অ্যাজ ইফ দে অ্যালোন অবটেন অল দ্য নলেজ অ্যান্ড ট্রুথ। তাদের কাছ থেকে আপনাকে জ্ঞান নিতে হবে, তাদের দেখানো পথেই আপনাকে চলতে হবে। আপনি যদি তাদের পথে না চলেন, তাদের কথা না শোনেন, তাহলে আপনি স্মার্ট নন। বাংলিশে বই লেখে সেগুলো আবার এই দেশে ফেমাসও হয়। সালমান, ইউ আর এন্টাইটেল টু ইয়োর ওন অপিনিয়ন, বাট দ্যাট ডাজন্ট গিভ ইউ দ্য রাইট টু স্প্রেড ফলস ইনফরমেশন। সময় থাকতে শোধরাও। ইনফ্লুয়েন্সার দাবি করে, নিজেকে অভিনেতা শিল্পী দাবি করে সমাজে এই ধরনের নোংরা কথাবার্তা ছড়িও না। তোমার মতো কিছু পটেনশিয়াল রেপিস্ট, মিসোজিনিস্ট লোকজনদেরকে এন্টারটেইন করে তুমি যদি মনে করো যে সমাজে খুব সুন্দর একটি নাম রেখে যাবে, তাহলে ভুল করছো। পারিবারিক শিক্ষা কী তোমার? আমি তোমার বাবা মাকে জানি না, অন্যান্য পরিবারের সদস্যরা কে কেমন তাও জানি না, কিন্তু তোমার চালচলনে মনে হয় না যে ন্যূনতম কোনো শিক্ষা পেটে অর্থাৎ বিদ্যা রয়েছে, চিন্তাভাবনা করার মতো সুস্থ মস্তিষ্ক তোমার রয়েছে। দিন শেষে আমাদের নামটাই থেকে যায়, কর্ম থেকে যায়। তোমার অর্থ, তোমার যৌবন, এই রূপ লাবণ্য কিছুই থাকবে না। কিসের পেছনে ছুটছো? তোমাকে তো মানুষ জুলাই জঙ্গি বলে, তোমাকে লালবদর ডাকে, আমেরিকার পেইড স্লেভ ডাকে। আমি সেসব বলবো না, তবে একটা জিনিসে ধন্যবাদ দিতে হয়, জুলাই নিয়ে ব্যবসা করেছো বলে আমার চোখে পড়েনি। তো যাই হোক, যেভাবে যখন লাফাও সেটা একটু মনে রেখো। পালাইছে বইলা তুমি যে উৎসব উদযাপন করলা, এই তুমিই তো আওয়ামী লীগের দালালি করছো। আওয়ামী লীগের বিভিন্ন উৎসবে, বিভিন্ন প্রমোশনে তোমাকে দেখা গেছে। কার কতটুকু হ্যাডম, ব্যক্তিত্ব, সিঁড় দ্বারা কার কতটুকু সোজা, সেটি কিন্তু কর্মে ফুটে ওঠে। সময় আছে ভালো হয়ে যাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার।